স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কেইউ ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের সেকেন্ড সেমিস্টারের মেজর পেপার 2 এর যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান চর্চায়। এটা হলো নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি কী। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় বা চর্চার ক্ষেত্রে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি কী সেই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্টে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারে। আর এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা স্পেশাল অফার চলছে যেটা হলো শুধুমাত্র ₹99-এ রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা আমাদের এখানে পেয়ে যাবে মেজর বা মাইনর যে কোনো কোর্স পুরোপুরি 50% অফে। তো এই অফারটা নেওয়ার জন্য আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে এই সুযোগটা নিতে পারো। ঠিক আছে, তো চলো এবার মেন টপিক যেটা রয়েছে সেটা নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি, সেটা আলোচনা করা যায়। আচ্ছা, নীতিমানবাচক বা দর্শনতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি হলো রাষ্ট্রবিজ্ঞান চর্চার সবচেয়ে প্রাচীন ধারা। ঠিক আছে, তো রাষ্ট্রবিজ্ঞান চর্চার ক্ষেত্রে সব থেকে প্রাচীন যে ধারণাটি রয়েছে সেটা হলো নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গির মূল যে কথাটা সেটা হলো রাজনীতি বা রাষ্ট্র কেমন আছে তা দেখার চেয়ে রাষ্ট্র বা সমাজ কেমন হওয়া উচিত। ঠিক আছে, তো রাজনীতি বা রাজনৈতিক সমাজ কেমন আছে তো সেই জিনিসটার উপরে বেশি গুরুত্ব না দিয়ে সেই রাজনৈতিক সমাজকে কেমনভাবে গড়ে তোলা উচিত বা কেমন হওয়া উচিত তার উপরে বেশি জোর দেওয়া, এটাকেই আমরা বলবো নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি। এটি মূলত মূল্যবোধ, আদর্শ এবং নৈতিকতার উপর প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, মূল্যবোধ, আদর্শ এবং নৈতিকতা এই তিনটি বৈশিষ্ট্যের উপরে এই নীতিমানবাচকদের দৃষ্টিভঙ্গি এটা প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, এর প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নেব। প্রথম যে বৈশিষ্ট্যটা এখানে রয়েছে সেটা হলো আদর্শ এবং মূল্যবোধের প্রাধান্য। নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির প্রথম বৈশিষ্ট্যটা হলো আদর্শ এবং মূল্যবোধের প্রাধান্য। এই দৃষ্টিভঙ্গি মনে করে রাজনীতিকে নৈতিকতা এবং মূল্যবোধ থেকে আলাদা করা যায় না। ঠিক আছে, মূল্যবোধ এবং নৈতিকতা থেকে কখনোই রাজনীতিকে আলাদা করা যায় না বা করা উচিত নয়। ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং সাধারণ কল্যাণ এগুলি রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। ঠিক আছে, তো রাজনীতিকে কখনোই এই সমস্ত দৃষ্টিভঙ্গি থেকে আলাদা করা যাবে না। রাজনীতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য ন্যায় বিচার বা জাস্টিস, ঠিক আছে, স্বাধীনতা, সাম্য এবং সাধারণ কল্যাণ। তো এই সাধারণ কল্যাণের এই চারটা যে বিষয় আমরা এখন দেখলাম এটা হচ্ছে রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। ঠিক আছে, তাহলেই একটা নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি হিসেবে রাজনীতি আমরা গড়ে তুলতে পারবো। নেক্সট রয়েছে কল্পনাশ্রয়ী এবং তাত্ত্বিক যে মনোভাবটা, এটা কি রয়েছে দেখো। বাস্তব পরিস্থিতি বিশ্লেষণের চেয়ে একটি আদর্শ রাষ্ট্র কেমন হবে তা কাল্পনিক বা দর্শনতাত্ত্বিক আলোচনা করা হয়। ঠিক আছে, রাজনীতি, একটি আদর্শ রাজনীতি কেমন হওয়া উচিত তো এই আদর্শ রাষ্ট্র কিভাবে গঠন করা হয় তা একটি কাল্পনিক বা দর্শনতাত্ত্বিক আলোচনা করা হয়। ঠিক আছে, দর্শনতাত্ত্বিক বা কাল্পনিকভাবে আলোচনা করা হয়। যেমন প্লেটোর দিলীপ রাষ্ট্র বা রিপাবলিক। তো এইখানে বলা হয়েছে যে একটি আদর্শ রাষ্ট্র বা আদর্শ রাজনৈতিক কীভাবে গড়ে তোলা হবে সেটা নিয়ে বেশি এখানে আলোচনা করা হয়েছে। নেক্সট যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো অনুমান নির্ভর পদ্ধতি। অনুমান নির্ভর পদ্ধতিতে এখানে বলা হয়েছে এতে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার চেয়ে যুক্তি, দর্শন এবং আরোহী অবরোহী পদ্ধতি ব্যবহার করা হয়। ঠিক আছে, তো অনুমানিক নির্ভর পদ্ধতিতে বৈজ্ঞানিক পদ্ধতি বা বৈজ্ঞানিক যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা চেয়ে এই সমস্ত পরীক্ষা নিরীক্ষার চেয়ে যুক্তি, দর্শন এবং অবরোহী পদ্ধতিকে ব্যবহার করা সবথেকে বেশি ভালো হবে এখানে। আচ্ছা, তো এই যে নীতিটা রয়েছে এখানে কিছু সীমাবদ্ধতা বা সমালোচনাও রয়েছে।
ঠিক আছে। তো সীমাবদ্ধতার মধ্যে আমরা প্রথম দেখব অবাস্তব এবং যেটা হচ্ছে একটা কাল্পনিক দৃষ্টিভঙ্গি, ঠিক আছে। আচ্ছা, আচরণবাদী সমালোচকদের মতে এই দৃষ্টিভঙ্গি অনেক সময় বাস্তব রাজনীতির পরিস্থিতি থেকে দূরে সরিয়ে রাখে, ঠিক আছে, দূরে সরিয়ে গিয়ে আকাশ কুসুম কল্পনা বা ইউটোপিয়া হয়ে পড়ে। যেই সমস্ত পরিকল্পনা এখানে করা হয় সেটা বাস্তবে সেটাকে পরিকল্পনাকে বাস্তবায়িত করা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়, ঠিক আছে। তো আচরণবাদী সমালোচকদের মতে এই যে একটি দৃষ্টিভঙ্গিটা, এটা হচ্ছে অবাস্তব একটা দৃষ্টিভঙ্গি এবং কাল্পনিক দৃষ্টিভঙ্গি। নেক্সট যেটা সমালোচনার সম্মুখীন হতে হয়েছে সেটা হচ্ছে অবিজ্ঞানসম্মত বা বিজ্ঞানসম্মত নয়। মূল্যবোধ ব্যক্তিভেদে আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে, ব্যক্তিভেদে সবার আলাদা আলাদা মূল্যবোধ হতে পারে, এখানে সবার মূল্যবোধ একই হয় না, এটা স্বাভাবিক। তাই একে ল্যাবরেটরিতে বা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা অসম্ভব, ঠিক আছে, বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা খুবই অসম্ভব, কারণ প্রত্যেকটি ব্যক্তির যে মূল্যবোধ সেটা কিন্তু কখনোই এক হতে পারে না, ঠিক আছে। আচ্ছা, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।